Assalamu alaikum everyone and welcome to my Vietnam adventure. হ্যানয়ের কোলাহলপূর্ণ রাস্তা থেকে দানাংয়ের সোনালী সৈকত পর্যন্ত। I am very much excited to share my total journey with you guys. কিভাবে আমি ভিয়েতনাম পৌঁছালাম, কোথায় কোথায় ছিলাম, হালুং বে এর ডে ট্রিপ, দানাং থেকে হইয়ান কিভাবে ঘুরে আসলাম, বিস্তারিত সব দেখানোর চেষ্টা করব। ঢাকা এয়ারপোর্টের লাউঞ্জ থেকে বের হয়ে ভ্লগের রেকর্ডিং শুরু করি। যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই ট্রিপের এয়ার টিকেট, হোটেল বুকিং থেকে শুরু করে ট্যুরের যাবতীয় কিছু আমি নিজে নিজে করেছিলাম। ভিডিওটা একটু বড়, তবে মনে করি পুরো ভিডিওটি দেখলে ভিয়েতনাম ট্রিপের সকল অ্যারেঞ্জমেন্ট আপনারা নিজে নিজেই করতে পারবেন। কোনো ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে না। ভিয়েতনামের এই ভিসার জন্য আমার খরচ হয়েছিল ৩,৩০০ টাকার মতো। এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই আপনি ভিসা করতে পারবেন। যদি আপনার ইন্টারন্যাশনাল কার্ড থাকে তাহলে $25 প্লাস কিছু ফি পেমেন্ট করে ৩ থেকে ৭ দিনের ভিতরেই ভিসা এর কপি পেয়ে যাবেন। ইন্ডিগো এর ওয়েবসাইট থেকে এয়ার টিকিট করি। যেহেতু ঢাকা থেকে ভিয়েতনামের সরাসরি কোনো ফ্লাইট নেই, তাই কলকাতাতে ট্রানজিট নিয়ে ইন্ডিগো এয়ারের টিকিটের দাম সবচেয়ে কম ছিল। ঢাকা থেকে বিকাল ৫টা ১৫-তে যাত্রা শুরু করে কলকাতা ৪ ঘন্টা ট্রানজিট দিয়ে রাত ২টা ১০-এ হ্যানয়ের ওয়ান ওয়ে টিকিটের খরচ হয়েছিল $266। যদিও আমি ওয়ান ওয়ে টিকিট কেটেছিলাম, আপনারা সবসময় চেষ্টা করবেন রিটার্ন টিকিট কাটার জন্য। এতে আপনাদের ইমিগ্রেশন খুব স্মুথলি হবে। ইন্ডিগো একটি বাজেট এয়ারলাইন, তাই এই ফ্লাইটে তারা কোনো কমপ্লিমেন্টারি খাবার সার্ভ করে না। তাই কলকাতা এয়ারপোর্টের লাউঞ্জে রাতের ডিনারটা করে নিয়েছিলাম। ভিয়েতনাম ইমিগ্রেশনে আমাকে কিছুই জিজ্ঞেস করেনি। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে বের হতে হতে রাত ২:৩০ বেজে গিয়েছে। যে হোটেল বুক করেছিলাম তারা পিক আপ করার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়েছিল। পিক আপ সার্ভিসের জন্য বাংলাদেশি টাকায় প্রায় ১৮০০ টাকার মতো খরচ পড়েছিল। agoda.com ওয়েবসাইটের মাধ্যমে লিটল চার্ম হ্যানয় হোস্টেলে বুকিং করে রেখেছিলাম। হ্যানয়ের ওল্ড কোয়ার্টারে হোস্টেলটির বেশ চাহিদা থাকে, কারণ এটি অত্যন্ত পরিষ্কার এবং এখানকার হোস্টরাও বেশ ফ্রেন্ডলি। বিকাল থেকে শেষ রাত পর্যন্ত ট্রাভেল করে এখানেই আমার প্রথম দিন শেষ হয়। সকালে একটু ঘুমিয়ে হোস্টেলের লবিতে এসে বসি। যেহেতু হোস্টেলের ওয়াইফাই কানেক্টেড ছিলাম, তাই গুগল ম্যাপে আশেপাশের কোথায় কি আছে তা দেখে নিই। তারপর বের হই সিম কার্ড কিনতে। ওল্ড কোয়ার্টারের ফার্স্ট ইমপ্রেশন আমার কাছে ভালোই লেগেছে। কিছুটা কলকাতার মার্কুইজ স্ট্রিটের সাথে মিল পেয়েছি। এখানে ভিয়েতটেলের অফিসিয়াল স্টোর থেকে ইন্টারনেট প্যাকেজ সহ একটি সিম কিনি। বেশিরভাগ ট্যুরিস্ট এখানেই থাকে, তাই আশেপাশে বিভিন্ন দেশের মানুষজন চোখে পড়ল। গ্র্যাবের মাধ্যমে মোটরসাইকেল রাইড করে চলে আসলাম টেম্পল অফ লিটল রিচার্ড নামে একটি স্পটে। এসে দেখি অনেক ট্যুরিস্ট। এত ট্যুরিস্ট দেখে টিকিট কেটে আমিও ভিতরে ঢুকে পড়ি। ভেতরে প্রবেশ করার পর মনে হলো কিছু গাছপালা আর মূর্তি ছাড়া এখানে দেখার কিছু নেই। আমি আগস্ট মাসের শেষে ভিয়েতনাম গিয়েছিলাম, তখন সেখানে প্রচণ্ড গরম ছিল। তারপরও হেঁটে হেঁটে পুরো পার্ক বা জাদুঘর যাই বলেন ঘুরে দেখলাম। তবে চাইনিজ স্টাইল আর্কিটেকচারাল ডিজাইনগুলো দেখে বিভিন্ন মুভি অ্যান্ড গেমসের কথা মনে পড়ছিল। টেম্পল অফ লিটল রিচার্ড থেকে গ্র্যাবের বাইকে উঠে চলে যাই জাইকা নামে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে বাসমতি চালের ভাত আর ডাল ফ্রাই দিয়ে লাঞ্চ করতে খরচ হয়েছিল ৬৫০ বাংলাদেশি টাকার মতন। বিকেলে হোয়াম কেম লেক এক্সপ্লোর করতে বের হই। লেকটি সবুজে ঘেরা আর শান্ত পরিবেশ। পাশে হাঁটাচলা করার জন্য রয়েছে প্রশস্ত ফুটপাত। টুরিস্টরা টিকিট কেটে লেকের ব্রিজ দিয়ে ভেতরে যাচ্ছিলেন। এখানে একটি মন্দির আর একটি বড় মাটির কচ্ছপ রয়েছে। এই কচ্ছপটির সাথে একটি গল্প রয়েছে। এখানকার মানুষ বলে যে লি লই নামে একজন সম্রাট চায়নার মিং ডাইনেস্টিকে পরাজিত করার পর এই লেক দিয়ে যাচ্ছিলেন। তখন এই গোল্ড টার্টলকে দেখতে পান, তার তলোয়ার সেই কচ্ছপকে গিফট করেন। রাতে হালাল খাবার দিয়ে ডিনার করার জন্য গিয়েছিলাম মিস্টার কাবাব নামে এই রেস্টুরেন্টে। এখানের বিফ ডোনার কাবাব অনেক পপুলার, তবে আমার কাছে তেমন ভালো লাগেনি। তারপর লেকের পাশে কিছু সময় কাটিয়ে হোটেলে ব্যাক করি। আগামীকাল যাব ক্যাটবা অ্যান্ড লানহাবে ট্যুরে।
হোটেলের লবি থেকেই এই ডে ট্যুরের প্যাকেজটি আগামীকালকের জন্য বুক করে রেখেছি। আজ ট্রিপের তৃতীয় দিন। সকাল ৬টায় ঘুম থেকে উঠে রেডি হই। ৬টা ৩০-এ লবিতে বসে ব্রেকফাস্ট করতেই একজন বাইক নিয়ে আমাকে পিক আপ করতে চলে আসে। ওল্ড কোয়ার্টারের রাস্তাগুলো একটু সরু, বাস হোটেলের গেট পর্যন্ত আসতে পারে না, তাই মোটর বাইক দিয়ে আমাকে বাস পর্যন্ত নিয়ে যায়। এখানে একজন ট্যুর গাইড ট্রিপের আইটিনারি সবাইকে ব্রিফ করছিল। কিছুক্ষণ পর হাইওয়ের পাশে একটি হোটেলে ১৫-২০ মিনিটের জন্য ব্রেক দেয়। এখান থেকে এক প্যাকেট পেনকেক কিনি, অ্যান্ড ইট ওয়াজ গুড। প্রায় ২ ঘন্টা ৩০ মিনিট বাস জার্নি করার পর এখান থেকে একটি স্পিড বোটে করে আমাদের ক্যাটবা আইল্যান্ডে নিয়ে যায়। দশ মিনিটই আমরা ক্যাটবাতে পৌঁছে যাই। এখানে আবার একটি বাসে করে আমাদের নিয়ে যায় মেইন পিয়ারে। যাত্রাপথে এই দ্বীপের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে থাকি। অধিকাংশ ট্যুরিস্ট হ্যানয় থেকে হালং বে এর ট্যুর দিয়ে থাকে। বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি হালং বে অনেক বেশি ক্রাউডেড, তাই আমি ক্যাটবা আইল্যান্ড অ্যান্ড লানহা বে ট্যুর সিলেক্ট করি। যদিও হালং বে অ্যান্ড লানহা বে এর ভিউ সেম, তবে লানহা বে যেতে একটু সময় বেশি লাগে। সময় একটু বেশি লাগলেও এখানে আসার পর মনে হয়েছে মাই ডিসিশন ওয়াজ রাইট। জাহাজে ঢুকেই আমরা সেকেন্ড ফ্লোরে গিয়ে বসি। এখানে আমাদের লাঞ্চ সার্ভ করার প্রিপারেশন চলছিল। এই ক্রুজে ৩টা ফ্লোর ছিল, এটি এর সেকেন্ড ফ্লোর। তারপরে চলে যাই টপ ডেকে। টপ ডেকটি খুবই সুন্দর ছিল। এখানে বসে বিভিন্ন টাইপের সবুজ পাহাড়ের মাছ দিয়ে যেতে অসাধারণ লাগছিল। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছিলাম। নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছিল যে আল্লাহর এই সুন্দর সৃষ্টি নিজের চোখে দেখতে পাচ্ছি। এখানে বসে সাগর আর পাহাড়ের মাঝে সময়টা দারুণ কেটেছে। তবে প্রচন্ড গরমের কারণে কিছুক্ষণ পর নিচে চলে আসি। নিচে আমাদের লাঞ্চ রেডি ছিল। এখানে বিভিন্ন ধরনের ভেজ অ্যান্ড নন ভেজ খাবার ছিল। আমি আগেই ট্রিপ বুক করার সময় জানিয়ে রেখেছিলাম আমাকে হালাল খাবার সার্ভ করতে হবে, তাই আমার জন্য তারা আলাদাভাবে শুধু ভেজিটেরিয়ান খাবার সার্ভ করে, যেমন ভেজিটেবল রাইস রোল, সালাদ, ফ্রেঞ্চ ফ্রাই, ভেজিটেবল স্প্রিং রোল, ফালাফেল, সাদা ভাত, ডিমের কোপ্তা, আলু গাজরের সবজি, আরো অনেক কিছু। এখানে সি ফুডও ছিল, তবে আমি খাইনি। লাঞ্চের পর আবার টপ ডেকে চলে আসি আর এখানকার ভিউ এনজয় করতে থাকি। কিছুক্ষণ পর আমরা একটি গ্রামে এসে পৌঁছাই। এই গ্রামের রাস্তা থেকে শুরু করে গাছপালা, পাহাড় পর্বত মিলিয়ে কাল্পনিক ছবির মতো লাগছিল। এখানে পুরো গ্রাম ঘুরে দেখার জন্য আমাদের বাইসাইকেল দেওয়া হয়। যারা বাইসাইকেল চালাতে পারে না তাদের জন্য ইলেকট্রিক অটোরিকশায় বসে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা ছিল। এছাড়াও এখানে গ্রামের ভিয়েতনামিজদের কালচার সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়। পুরো গ্রামে আমরা প্রায় ১ ঘন্টা সময় কাটাই, তারপর আবার ক্রুজে ফিরে আসি। এই জায়গায় আমাদের কায়াকিং করার জন্য নিয়ে আসে। কায়াকিং করতে অনেক মজা। এখানে গিয়ে আপনারা অবশ্যই কায়াকিংটা মিস করবেন না। এরপর আমাদের সুইমিং করার জন্য অন্য একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। এখানে পানি অনেক পরিষ্কার ছিল, আর আমাদের ক্রুজের স্লাইডার দিয়ে স্লাইড করে বেশ ভালোই মজা করেছি। তবে এখানে আফসোস আমার নিজের কোনো ফুটেজ নেই। একা একা ট্রাভেল করলে অনেক সময় ছবি বা ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। লবণাক্ত পানিতে সুইমিং এর পর আমাদের ফ্রেশ টাওয়েল দেওয়া হয়।
এরপর ক্রুজের বাথরুমে গোসল করে আবার টপ ডেকে চলে আসি। এখানে আমাদের বিভিন্ন ধরনের ফ্রুটস, স্ন্যাক্স অ্যান্ড আইস টি সার্ভ করে। বিকেলে নাস্তা করতে করতে আমরা আমাদের লানহাবেকে বিদায় জানাই আর হোটেলে ফেরার যাত্রা শুরু করি। রাত ৮টার দিকে আমি হ্যানয়ে ট্যুর অফিসের সামনে গিয়ে পৌঁছাই আর এখান থেকে মোটর সাইকেলে করে আমার হোটেলে নামিয়ে দেয়। রাতে ডিনার করার জন্য চলে যাই নান অ্যান্ড কাবাব নামে একটি পাকিস্তানি হালাল রেস্টুরেন্টে। তারপর হোটেলে ফিরেই ঘুমিয়ে পড়ি। আজ হ্যানয় আমার শেষ দিন। সকাল ১০টার দিকে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে চলে যাই এখানকার নামকরা কফি শপ দ্য নোট ক্যাফেতে। হোয়েন কিম লেকের পাশেই এই কফি শপটি। ভিয়েতনামের প্রসিদ্ধ কোকোনাট কফি নিয়ে এখানে কিছুক্ষণ সময় কাটাই। এখানে বিভিন্ন দেশের ট্যুরিস্টরা ছোট ছোট নোট দিয়ে ক্যাফের প্রতিটি জায়গা ছেয়ে ফেলেছে। যেখানেই তাকাবেন সেখানেই ছোট ছোট নোট। তারপর জুমার নামাজ পড়তে গ্র্যাবের বাইক নিয়ে চলে যাই এখানের একটি মসজিদে। নামাজ শেষ করে আবার বাইকে করে হোটেল থেকে ব্যাকপ্যাকটি নিয়ে চলে যাই 23 হ্যাংট্রি নামে এই জায়গায়। এখানে কিছুক্ষণ অপেক্ষার পর বাস নাম্বার 86-এ উঠে এয়ারপোর্টে পৌঁছাই। আজ আমি চলে যাব দানাং। বিকাল ৪:৪০-এ ভিয়েতনাম এয়ারলাইন্সে আমার ফ্লাইট। এয়ারপোর্টের বোর্ডিং পাস নিতে বিশাল লাইনে দাঁড়াতে হয়েছিল। এরপর সিকিউরিটি চেকিং পার করে কয়েকটা লাউঞ্জে যাই, তবে এখানে আমি কোনো হালাল সার্টিফাইড লাউঞ্জ পাইনি। তাই সাথে থাকা খেজুর আর বাদাম খেয়ে সময় পার করে দিই। চলে আসলাম দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে বের হয়ে হাতের ডান দিকে পার্কিং এরিয়া থেকে গ্র্যাব মোটর বাইক নিয়ে চলে যাই মাইখি বিচ এরিয়াতে। trip.com এর মাধ্যমে হোটেল কসমোজে আমি রুম বুক করে রেখেছিলাম। এটি একটি 4 স্টার মানের হোটেল। হোটেলের চেক ইন ফর্মালিটিস সেরে চলে যাই রুমে। রুমটা ছিল অনেক বড়। রুমে ফ্রি কফি অ্যান্ড চিপস ছিল। এখান থেকে বিচ ছিল খুবই কাছে, পায়ে হেঁটে যাওয়ার দূরত্বে। আর রুমের বাথরুমটাও ছিল বিশাল। এক রাতের জন্য এই রুমের খরচ পড়েছিল $19। একটু ফ্রেশ হয়ে ডিনার করতে চলে যাই ইস্তানবুল অ্যানাটোলিয়ান কাবাব হাউসে। ডোনার কাবাব আর বাকলাভা দিয়ে ডিনার শেষ করি। তারপর একটু মাইখি বিচের আশেপাশে হাঁটাহাঁটি করি। দানাং এর এক পাশে সমুদ্র আর অন্য সাইডে বিশাল বিশাল হোটেল। আর এখানে আসলে বোঝা যায় ট্যুরিস্টদের কথা ভেবেই এই শহরের সব ইকোনমিক অ্যাক্টিভিটি রান করে। ভিয়েতনাম ট্রিপের চতুর্থ দিন আজ। আজকে আমি দানাং থেকে হোয়ান একটি মোটরবাইক ট্যুর দিব। প্রথমে হোটেলে ব্রেকফাস্ট করি। রেস্টুরেন্টের ম্যানেজারকে রিকোয়েস্ট করায় আমার জন্য হালাল খাবার তৈরি করে দিয়েছিল। এগ অমলেটস অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস। এছাড়াও বেশ কিছু হালাল খাবার ছিল। এটি এই হোটেলের সুইমিং পুল। রুফটপ সুইমিং পুল থেকে দানাং শহর এবং সমুদ্র দেখা যাচ্ছিল। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের দিকে বের হই। বেশ কয়েকটি দোকান দেখে পছন্দের একটি মোটর বাইক রেন্ট নিয়ে চলে যাই হোয়ান। দানাং থেকে হোয়ান 30 মিনিটস রাইড। বিকেলে হোয়ানের কয়েকটি বিচ ঘুরে চলে আসি এখানের মেইন অ্যাট্রাকশন এনশিয়েন্ট ভিলেজ অ্যান্ড নাইট মার্কেটে। নাইট মার্কেটটা অসাধারণ। এখানে টুরিস্টদের ভিড় দেখলে বুঝতে পারবেন why this is one of the best place to visit in Vietnam. এখানে অসংখ্য ল্যান্টার্ন দিয়ে পুরো এলাকাটি অনেক কালারফুল হয়ে আছে। আর রয়েছে অনেক হ্যান্ডিক্রাফট অ্যান্ড বার শপ। আপনি চাইলে এই ল্যান্টার্ন লাগানো বোটে চড়ে এই লেক দিয়ে ঘুরে আসতে পারেন। কিছুক্ষণ ঘোরাফেরার পর এখান থেকে একটি পেনকেক দিয়ে হালকা নাস্তা করে দানাংয়ের দিকে রওনা করি। হোয়ান থেকে দানাং এর ড্রাগন ব্রিজ পৌঁছাতে
40 মিনিটের মতো সময় লেগেছিল। প্রতি শনি এবং রবিবার রাত 9টায় সেখানে ফায়ার শো হয়। এই ফায়ার শো দেখতে অনেক মানুষ আগে থেকে এখানে ভিড় করেছিল। আমিও তাদের সাথে জয়েন করি। ঠিক রাত 9টায় শো শুরু হয়। আয়রন ড্রাগনটির মুখ দিয়ে কয়েকবার আগুনের কুণ্ডলী বের হবার পর হুট করেই অনেক স্পিডে পানি স্প্রে করে, যা আমার জানা ছিল না। আমার মতো অনেকেই হয়তো জানতো না এখানে ফায়ার শোর পর আবার ওয়াটার শো দেখতে হবে, তাই সবাই একদম ভিজে একাকার। এভাবেই দানাং এর দ্বিতীয় দিন শেষ হয়। দানাং এর তৃতীয় দিন শুরু করি নতুন একটি হোস্টেলে চেক ইন দিয়ে। আর এটি মনে হয় সোলো ট্রাভেলারদের জন্য বেস্ট হোস্টেল। এখানে রুফটপ সুইমিং পুল অ্যাক্সেস এবং ব্রেকফাস্ট সহ এই হোস্টেলের একটি বেডের জন্য আমার খরচ হয়েছিল মাত্র 680 টাকা। আর এই হোস্টেলের নাম হচ্ছে সি হর্স সিগনেচার দানাং। দানাং এয়ারপোর্ট এবং মিখি বিচের মাঝামাঝি এর অবস্থান। অ্যাগোডা অ্যাপের মাধ্যমে আমি এটি বুক করেছিলাম। হোটেলে চেক ইন শেষ করে বেরিয়ে পড়ি দানাং শহর এক্সপ্লোর করতে। এই হোটেল থেকে মোটরসাইকেলে মিখি বিচ পৌঁছাতে 5 মিনিট সময় লাগে। মিখি দানাং এর মোস্ট পপুলার বিচ। এখানে কিছুক্ষণ থেকে চলে যায় মায়ান বিচে। দানাং এর বিচগুলো অনেক পরিষ্কার। সোনালী বিচের পাশে সারি সারি নারিকেল গাছ, এক কথায় এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। সমুদ্রের পাশে অবস্থিত দানাং একটি গোছানো সুন্দর এবং আধুনিক শহর। মাইখি এবং মায়ান বিচ ঘুরে এবার চলে আসলাম লিঞ্চ অং প্যাগোডা দেখতে, যা দানাং এর সন্ট্রা উপদ্বীপের এক মনোমুগ্ধকর স্থানে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো 67 মিটার লম্বা লেডি বুদ্ধার মূর্তি। প্যাগোডার স্থাপত্যে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণ। এখানে দুপুর পর্যন্ত থেকে এরপর ফিরে যায় হোটেলে। হোটেলে পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং বিকেলের দিকে লাঞ্চ করতে বের হই ম্যাক্সিম হালাল রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনে প্রকৃতি ও ভিয়েতনামি স্থাপত্য শৈলীর মিশ্রণ বেশ দৃষ্টিনন্দন। এখানকার পরিবেশ খুবই নিরিবিলি, আর ভেতরে ঢুকলেই মন ছুঁয়ে যায়। খাবারের মানও বেশ ভালো, তবে দাম একটু বেশি। আমি একটি কাবাব প্ল্যাটার নিয়েছিলাম, যা স্বাদে ছিল অসাধারণ, তবে সেটার দাম পড়েছিল প্রায় 1400 টাকার মতো। মুসলিম ট্যুরিস্টদের জন্য ইটস এ গুড অল্টারনেটিভ। খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হতেই সন্ধ্যা নেমে আসে। সেখান থেকে আবার চলে যাই দানাং এর বিচে। রাতের বেলা দানাং শহর যেন এক নতুন রূপে ধরা দেয়। লোকাল এবং আন্তর্জাতিক পর্যটকদের ভিড়ে দানাং এর বিচগুলো মুখরিত থাকে। কেউ বসে সমুদ্রের বাতাস উপভোগ করছে, আবার কেউ মার্শাল আর্ট প্র্যাকটিস করছে। বিচের পাশের ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে এবং বাইক নিয়ে কয়েকটি বিচ ঘুরে দেখি। দানাং এর রাস্তায় মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ছিল একদম অসাধারণ। এক পাশে সমুদ্রের গর্জন, আর অন্যদিকে রঙিন আকাশচুম্বী সব হোটেলগুলো। এর মাঝের প্রশস্ত রাস্তা ধরে বাইক চালানোর অনুভূতি সত্যিই অন্যরকম। সমুদ্রের পাশে বসে এক গ্লাস অরেঞ্জ জুস নিয়ে ধীরে ধীরে দানাংয়ের বিচকে বিদায় জানাই। সন্ধ্যার ঠান্ডা বাতাস আর ঢেউয়ের শব্দ মিলিয়ে শহরটা যেন এক অন্যরকম মায়ায় জড়িয়ে রাখে। এরপর ডিনারের জন্য যাই ইস্তানবুল অ্যানাটোলিয়ান কাবাব রেস্টুরেন্টে। তাদের কুনাফাটা বেশ নজর কাড়ে, তবে মিষ্টির মাত্রা একটু বেশি মনে হয়েছে। তারপর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে ক্লান্ত শরীরে শুয়ে পড়ে দানাংয়ের ট্যুর শেষ করি। সকাল 5:40-এর দিকে আমি হোটেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা করি। দানাংয়ে আমি যে 3টি হোস্টেলে ছিলাম তার মধ্যে এটি আমার কাছে বেস্ট মনে হয়েছে, তাই যাওয়ার আগে আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। যারা কম বাজেটে একটু ভালো পরিবেশে থাকতে চান তারা এই হোস্টেলটি চুজ করতে পারেন। হোস্টেলের বিস্তারিত আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। গ্র্যাব কার নিয়ে আমি 15 মিনিটে এয়ারপোর্টে পৌঁছে যাই। ভোরে বের হতে হয়েছিল বলে হোস্টেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মিস হয়ে গেল, তবে এয়ারপোর্টে এসে বার্গার কিং এর একটি জুসি বার্গার খেয়ে নিলাম। ইট ওয়াজ নট দ্য হেলথিয়েস্ট অপশন, বাট আই ওয়াজ সুপার হাংরি। আজ আমি ভিয়েত জেট এয়ারে চড়ে হোচিমিন সিটির পথে যাচ্ছি। জানালার পাশে সিট পেয়েছিলাম। পুরো দানাং শহরটা আকাশ থেকে অসাধারণ লাগছিল। অবশেষে পৌঁছে গেলাম হোচিমিন সিটি। টানসন নিহাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে 5000 ভিন্ডি দিয়ে টিকিট কেটে ভুলিয়ন বুটিক হোটেলে চলে যাই, যা বেনথান মার্কেট থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। অ্যাগোডা.com এর মাধ্যমে সিঙ্গেল বেডরুম বুকিং করেছিলাম, তবে তারা আমাকে 4 জনের একটি বিশাল রুম দিয়ে দিল। বেনথান মার্কেট এলাকার প্রাণবন্ত পরিবেশ এবং টুরিস্ট স্পটগুলোর কাছে থাকাটা বেশ সুবিধাজনক। হোটেলের চেক ইন টাইম ছিল দুপুর 2টায়, তাই আমি লবিতে লাগেজগুলো রেখে আশেপাশের এলাকাটা ঘুরে দেখার ট্রাই করলাম। তবে ঘুরতে বের হওয়ার পর আরেকটা ঘটনা ঘটে। হঠাৎ করে শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। বৃষ্টি কমার পর আর কোথাও না গিয়ে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যার দিকে বের হই।
হোচিমিন সিটি আমার কাছে বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন মনে হয়েছে। শহরের প্রতিটি কোণেই যেন একটি শৃঙ্খলা ও আধুনিকতার ছোঁয়া রয়েছে। এখানে ঘুরতে ঘুরতে আমি বেশ কয়েকটি মালয়েশিয়ান ব্যবসা প্রতিষ্ঠান দেখেছি। চারপাশে বেশ কিছু মসজিদ দেখলাম, যা আমার জন্য খুবই স্বস্তিদায়ক ছিল, কারণ দানাংয়ে তেমন মসজিদ চোখে পড়েনি। এখানে ধর্মীয় সহাবস্থানটা বেশ ভালোভাবেই অনুভব করা যায়। রাতের দিকে সাইগন সেন্টার শপিং মলে গিয়ে কিছুক্ষণ ঘুরে বেড়াই। এটি শুধু কেনাকাটার জন্য নয়, সময় কাটানোর জন্য বেশ দারুণ একটি জায়গা। এরপর চলে যাই মালয়েশিয়ান স্ট্রিটে, যেখানে এক ফিলিস্তিনি ভাইয়ের ডোনার কাবাবের দোকান খুঁজে পাই। এখানকার কাবাবের স্বাদ ছিল অসাধারণ। মজাদার এই ডিনার দিয়েই হোচিমিনে আমার প্রথম দিনের যাত্রা শেষ হয়। ভিয়েতনামে আজ আমার শেষ দিন। সকালে হালকা নাস্তা করেই গ্র্যাব বাইক নিয়ে বেরিয়ে পড়ি হোচিমিন সিটি আরও এক্সপ্লোর করার জন্য। হোচিমিন সিটির ট্যুরিস্টরা অধিকাংশই বিভিন্ন ওয়ার রেমিনেন্স মিউজিয়াম ভিজিট করে। আমার সেগুলোতে তেমন আগ্রহ না থাকায় কিছু শপিং মল এবং সুপার শপ ভিজিট করি। এছাড়াও হোচিমিনের বিভিন্ন এলাকা ঘুরে তাদের কালচার এবং রেগুলার ডে টু ডে লাইফ বোঝার ট্রাই করি। হোচিমিনে লোটে মার্ট একটি সুপার শপ চেইন। প্রায় বেশ কয়েকটি জায়গায় এই লোটে মার্টটি আমার চোখে পড়েছে। এটি মূলত বাংলাদেশের যমুনা ফিউচার পার্কের ভিতর অবস্থিত হোলসেল ক্লাবের মতো অল ইন ওয়ান সুপার শপ। বিকেলে হোটেলের পাশে একটি পার্কে একটু হেঁটে কিছু শপিং করতে চলে যাই লোটে মার্টের বিশাল একটি ব্রাঞ্চে। এই শপিং মলে সময় কিভাবে চলে যাচ্ছিল তার টেরই পাচ্ছিলাম না। আগামীকাল ভোর রাত 2:40-এ ইন্ডিগো এয়ারে আমি ঢাকা ফিরে যাব। যেহেতু হোটেল থেকে এয়ারপোর্ট একটু দূরে আর রাতে বাস খুঁজে পাওয়াটা একটু ঝামেলা, তাই হাতে যথেষ্ট সময় নিয়ে হোটেল থেকে বেরিয়ে পড়ি। গ্র্যাব বাইক আমাকে এয়ারপোর্টের বাইরে নামিয়ে দেয়, কারণ মোটরসাইকেল এয়ারপোর্টে প্রবেশের পারমিশন নেই। কি আর করার, মোটরসাইকেল থেকে নেমে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হয়। যেহেতু আমার লাগেজ কম ছিল আর এয়ারপোর্টে যাওয়ার জন্য কোন দিক দিয়ে যেতে হবে তার ডিটেল গাইডলাইন সাইন ছিল, তাই আমার টার্মিনালে পৌঁছতে কোনো সমস্যা হয়নি। এয়ারপোর্টে আমি প্রায় 4 ঘন্টা আগেই পৌঁছে যাই। কিছুক্ষণ ওয়েট করে বোর্ডিং পাস ও ইমিগ্রেশন শেষ করতে প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়। সৌভাগ্যক্রমে এখানে জেসমিন নামে একটি হালাল লাউঞ্জ ছিল। এখানে সাদা ভাত, চিকেন আর সবজি দিয়ে ভালো একটি ডিনার করি। তারপর ফ্লাইটে উঠে পড়ি। সকাল 4:30-এ কলকাতায় পৌঁছে সেখানে 2 ঘন্টার বিরতি দিয়ে সকাল 8টায় ঢাকায় ফিরি। আর এভাবেই আমার 8 দিনের ভিয়েতনাম ট্রিপ শেষ হয়। আশা করছি আমার এই ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের জন্য সহায়ক হবে। ইনশাল্লাহ দেখা হবে শীঘ্রই অন্য কোনো দেশের ভ্রমণ ভ্লগে।